24,000 আর ইয়াতে হচ্ছে যে কত 46,740 কার্বনে। ঠিক আছে, এরপর বাকি অংশগুলো তোমরা দেখবে। প্র্যাকটিস প্রবলেম করাই নাই, করবা এটা। এই প্র্যাকটিস প্রবলেমটা একটু করা নাই, জাস্ট করবা। ওই আমাদের ওখানে কাউন দিতে যেভাবে করা আছে ঠিক সেভাবে। জি স্যার। ঠিক আছে। ক্লাসিফিকেশন এবং টেবুলেশন কি করবা? ক্লাসিফিকেশন এবং টেবুলেশনের পার্থক্যটা কি বুঝতে পারছো? জি স্যার। Classification is a process of statistical analysis. আর tabulation is a process of presenting data in a suitable form. আমি কি ফর্মে ডাটাটাকে প্রেজেন্ট করতে চাই তার একটা ওয়ে হচ্ছে যে tabulation. It is a basis for tabulation. মানে হচ্ছে ক্লাসিফিকেশনটা হচ্ছে tabulationের একটা বেসিস। tabulationটা আমরা কিভাবে, এই যে দেখো আমরা টেবিলটা কিভাবে করব, টেবিলটা কিভাবে করব সেই অনুযায়ী কিন্তু আমরা ক্লাসিফাই করি। এখানে দেখো আরবান রুরাল, ম্যারিড আনম্যারিড, এভাবে আমরা আগে ক্লাসিফাই করছি, তারপরে গিয়ে আমরা টেবিলে সাজাইছি। এখানে বলছে ক্লাসিফিকেশন ইজ দা বেসিস ফর টেবুলেশন। টেবুলেশনটা কিভাবে করব তার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফাই করি। আর ইট ইজ দা বেসিস ফর অ্যানালাইসিস। আমরা অ্যানালাইসিসটা কিভাবে চাই সেই অ্যানালাইসিস করার জন্য যেভাবে টেবিল দরকার সেভাবে আমরা টেবিল ক্রিয়েট করি। এরপরে বলছে যে ইট ইজ দা বেসিস ফর সিম্পলিফিকেশন। ক্লাসিফিকেশনের উদ্দেশ্য হচ্ছে সিম্পলিফিকেশন করা। আর বলছে ইট ইজ দা বেসিস ফর প্রেজেন্টেশন, আমরা কিভাবে এটাকে প্রেজেন্ট করতে চাই। এরপরে বলছে ডাটা ডিভাইডেড ইনটু গ্রুপস এন্ড সাবগ্রুপস অন দা বেসিস অফ সাম কি similarities and dissimilarities. আবু পড়াই তো সাউন্ড করা যাবে না, সাউন্ড করা যাবে না, আবু ডিস্টার্ব হয়। ঠিক আছে, তুমি আম্মুর কাছে যাও, আম্মার কাছে যাও, শব্দ করবে না। ওয়ালাইকুম সালাম না, থ্যাংক ইউ। যাও, আমার কাছ থেকে চলে যাচ্ছে আর বলতেছো ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। এরপরে লাস্টলি বলছে ডাটা লিস্টেড অ্যাকর্ডিং টু লজিক্যাল সিকোয়েন্স। দেখো আমরা এখানে একটা লজিক ইউজ করছি। এই যে ডাটা টেবুলেশনের ক্ষেত্রে আমরা লজিক ইউজ করি। দেখা যাচ্ছে যে ডাটাতে টেক্সটের ভিতরে শুধুমাত্র হয়তো মেইলের ইনফরমেশন দেওয়া আছে, ফিমেলের ইনফরমেশনগুলো দেওয়া নাই, কিন্তু আমরা সেখানে লজিক ইউজ করে ভ্যালুগুলো বসাইছি। দেখো যেহেতু মেল হচ্ছে 40%, তাহলে ফিমেল হবে কত 60%, এরকম নয়? জি স্যার। স্মোকার যেহেতু 45%, তাহলে নন স্মোকার 55%, যেহেতু 100%, তার আমরা কি লজিক ইউজ করছি না এখানে? জি স্যার। সেই কথাটাই বলছে টেবুলেশন ইজ একটা লজিক আমরা এখানে ইউজ করে থাকি। এবার আসো, হোয়াট আর দ্য জেনারেল প্রিন্সিপলস অফ টেবুলেশন। টেবুলেশনের কিছু সাধারণ নীতিমালা আছে টেবুলেশন ক্রিয়েট করতে গেলে। সেই সাধারণ নীতিমালাগুলো কি কি? নাম্বার 1 বলছে টেবিল শুড বি সিম্পল এন্ড অ্যাট্রাকটিভ টু ড্র অ্যাটেনশন অফ দ্য রিডার্স। রিডারের অ্যাটেনশন সিক করা। অ্যাটেনশন সিক করা, যে টেবিলটা দেখে যাতে মানুষের কি হয়, পড়ার আগ্রহ জাগে, আগ্রহ তৈরি হয়। The table should be simple and attractive to draw attention of the readers. Number 2, title, subtitle, caption of the table should be arranged in a systematic manner. এই যে দেখো এই টেবিলটা দিয়ে আমরা কি বুঝাইছি, এই উপরে এটা দিয়ে বোঝা যায় কি লিখছি আমরা এখানে, Difference between classification and tabulation. তাই না? জি স্যার। এই টেবিলটাতে কি বোঝা যায়? পার্সেন্টেজ অফ স্মোকার, নন স্মোকার, কাউন্টস। দুইটা শহরের মানুষের স্মোকিং হ্যাবিট আমরা দেখতে যাচ্ছি। তার মানে এই টেবিল দেখে বোঝা যায় না? জি স্যার। জি স্যার। এটাকে বলা হয় টাইটেল। টাইটেল। ঠিক আছে। এখন যদি ভিতরে আমরা যদি এখানে ভিতরে আরো সাবটাইটেল থাকতো যে এটা কোন সময়ের, সেই সময়টাও লেখা থাকতো, তাহলে আরো কি স্পেসিফিক হইতো।
এটা তো জেনারেলি বলছে ওই শহরের। এখন এটা তো একটা পার্টিকুলার সময় এটা ফ্লাকচুয়েট করতে পারে, কখনো বাড়ে কখনো কমে। টকিং হ্যাবিটটা মানুষের কখনো বাড়ে কখনো অনেক সময় কমে, ঠিক না? অনেকে ছেড়ে দিচ্ছে, অনেকে আবার নতুন করে স্পোকার যোগ হচ্ছে, ঠিক না? এরকম বলছে কোন একটা টেবিলের টাইটেল, সাবটাইটেল এবং হচ্ছে যে ক্যাপশন, এগুলো একটা সিস্টেম ফলো করে। সেই সিস্টেমটা ফলো করে লিখতে হবে। টাইটেল, সাবটাইটেল, ক্যাপশন should be arranged in a systematic manner. Number 3, table should be complete and self-explanatory. No need of further explanation. মনে করো তুমি একটা টেবিল ক্রিয়েট করছো, সেই টেবিলটা পরীক্ষা খাতায় লিখছো। এখন টেবিলের যে কিছু জিনিস ইউজ করছো সেই জিনিসগুলো বোঝা যায় না, এরপরে আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখছি, খাতা যখন দেখাচ্ছি বললাম যে দেখো তো তুমি টেবিলে কি লিখছো আমাকে একটু বুঝাই বলো। এরকম যাতে না হয়, টেবিল হবে এরকম যাতে পড়ে মানুষ কি করতে পারে, বুঝতে পারে। সেটাই বলছি। টেবিল শুড বি কমপ্লিট এন্ড সেলফ এক্সপ্লেনেটরি, নো নিড অফ ফার্দার এক্সপ্লেনেশন। ক্লিয়ার? Suitable approximation may be adopted and figure may be rounded off. আমাদের যখন অনেক সময় ভাগ করি, এককে যদি 6/6 দিয়ে ভাগ দেই, অথবা 1কে যদি 3 দিয়ে ভাগ, অথবা 10কে যদি 6 দিয়ে ভাগ দেই, অথবা 10কে যদি 3 দিয়ে ভাগ দেই, এটা কখনোই কি হবে না, রাউন্ডিং ফিগার আসবে না। এটা আসবে সবসময় পুরোপুরি সংখ্যা আসবে। ফ্র্যাকশন আসবে সবসময়। এটা ফ্র্যাকশন আসবে তো বটেই, কিন্তু এটা কখনোই ফ্র্যাকশনটা ভাগটা কখনো শেষ হবে না। জি স্যার। এরকম আসবে। তাহলে এটাকে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করি, এই সমস্ত ক্ষেত্রে আমরা রাউন্ডিং করে নেই, যে আপ টু 4 ডিজিট অথবা আপ টু 3 ডিজিট। 3 ডিজিটের পরে সংখ্যাটাকে আমরা কাট করে ফেলি। লাস্ট ডিজিটটা যদি হচ্ছে যে আমার 5 এর উপরে হয় তাহলে 1 যোগ করে নেই, 5 এর নিচে হলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই থাকে। ঠিক কি না? জি স্যার। এই কারণে বলছি অ্যাপ্রক্সিমেশনটা আমরা ইউজ করব ফিগারটাকে রাউন্ড আপ করে। অ্যাবসলিউট নাম্বার নাকি ডলার নাকি হচ্ছে মিলিয়ন নাকি বিলিয়ন নাকি ক্রোর নাকি লাখ, এই কথাগুলো অবশ্যই এই ইউনিটটা অবশ্যই মেনশন করতে হবে। আমরা যখন টেবিল লিখি সেখানে ইউনিটটা মেনশন করি। ইউনিট অফ দ্য মেজারমেন্ট শুড বি ক্লিয়ারলি ডিফাইন্ড ইন দ্য টেবিল। ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলেন তো, এটা বুঝি নাই আসলে। ইউনিট অফ দ্য মেজারমেন্ট, তুমি একটা টেবিলে অনেকগুলো ভ্যালু দিয়েছো। জি স্যার। এই যে এখানে যে টেবিলটা করছো, জি এগুলো স্যার। কি বলাই আছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ দ্য স্মোকার এন্ড নন স্মোকার। তার মানে ইউনিটটা কি হবে, এই ভ্যালুগুলোর ইউনিট কি লাখ, পার্সেন্ট। পার্সেন্ট এগুলা। লাখ হয়ে যায়, এটা হচ্ছে 45%, এটা হচ্ছে 55%, ঠিক না? জি স্যার। এই ইউনিটটা মেনশন করা থাকতে হবে। আর মানে স্যার এখানে যেরকম এই বক্সে যেরকম নাই, মানে এখানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বলা আছে, এখানে হচ্ছে 2,71,000। জি স্যার। হ্যাঁ এত জন সংখ্যা বুঝাইছে, এখানে আর ওই যে তোমার ওরকম বড় ভ্যালু বুঝাইছে। মনে করো তোমার যদি অনেক বেশি বড় ভ্যালু হয় তখন তো এটা মিলিয়নে লিখতে অনেক ছোট করে লেখা যায় ইচ্ছে করলে, ঠিক না? 10 লাখ না লিখে 1 মিলিয়ন লিখতে পারি না খুব সহজেই। জি স্যার। জি স্যার। সেই কথাটা এখানে বলছে যে ইউনিট অফ দ্য মেজারমেন্ট শুড বি মেনশন ইন দ্য টেবিল। ওকে? জি স্যার। ঠিক ঠিক মানে কি? পুরো। ঠিক মানে স্যার মোটা। Right. পুরো। Thick line should be used to separate the data under big classes. বড় ক্লাসের বড় দুইটা ক্লাসকে ডিফারেন্ট বোঝানোর জন্য মাঝখানে আমরা একটা মোটা লাইন ইউজ করি। আর থিন লাইন মানে হচ্ছে পাতলা জি স্যার। লাইন টু সেপারেট সাব ক্লাসেস অফ দ্য ডাটা। ডাটা। ছোট যখন একই গ্রুপের ভিতরে আরেকটা ছোট একটা গ্রুপ দেখাইতে চাই, সেখানকার চিহ্নটা হবে কেমন, সেখানকার লাইনটা হবে পাতলা। চিকন পাতলা। বড় বড় গ্রুপের মাঝখানে যে লাইনটা হবে সেই লাইনটা হবে মোটা। মোটা। ক্লিয়ার? জি স্যার। যেমন আমরা এই যে টেবিলটা ক্রিয়েট করলাম, আমি তো এখানে দুইটা কালার ইউজ করছি, দেখছো? জি স্যার। জি স্যার। হালকা ব্লুইশ, সেটা হচ্ছে হালকা গ্রে।
তাই না? জি স্যার। বা ব্রাউন যাই বলো। তাহলে এই আমি যেহেতু কালার ইউজ করছি এই কারণে আমি এই লাইনটা মোটা করিনি। ভিতরে সবগুলো লাইনে একরকম। যদি আমি কালার ইউজ না করতাম তাহলে এই যে এই লাইনটা আছে টাউনে এবং টাউন বি এই মাঝখানের লাইনটা একটু মোটা করতাম। ঠিক আছে? এই জি লাইনটা স্যার। মোটা, আর এই ভিতরের লাইনগুলো যা আছে তাই পাতলাই থাকবে। কারণ এগুলো হচ্ছে টাউনের ভিতরে ছোট ছোট লাইন। তাহলে এই লাইনগুলো চিকন থাকলে কোনো সমস্যা নাই। যাতে এই টাউন এবং টাউন বি দুটো আলাদা বোঝানোর জন্য এই মাঝখানের লাইনটা আমরা ওটা মোটা দিব। চোখে পড়ে যেন একটু ক্লিয়ারলি চোখে পড়ে। হ্যাঁ এটা ক্লিয়ারলি যাতে আইডেন্টিফাই করা যায় চোখে পড়ে এই জন্য তো মোটা হ্যাঁ, করতে যাতে হবে। দেখেই বোঝা যায় এটা দুইটা আলাদা জিনিস। এটা আলাদা জিনিস। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। জেনারেল স্কেচ অফ এ টেবিল ইন্ডিকেটিং ইটস নেসেসারি পার্ট। অনেক সময় আসে স্কেচ আ টেবিল, হাইপোথেটিক্যাল একটা টেবিল ক্রিয়েট করা বিভিন্ন পার্ট মেনশন করে, বিভিন্ন পার্ট মেনশন করে একটা টেবিলের কি কি পার্ট হইতে পারে সেটা দেখাও। এগুলোর ব্যাখ্যা আছে বিভিন্ন জায়গায় বইতে, এগুলোর প্রত্যেকটারই ব্যাখ্যা আছে। আমরা বইয়ের পিছনে যে টেবিলগুলো থাকে এগুলাকে কি বলা হয়? অ্যাপেন্ডিক্স টেবিল। জি স্যার, অ্যাপেন্ডিক্স থাকে শেষে। তাই না? অ্যাপেন্ডিক্স মানে হচ্ছে অতিরিক্ত কোনো বড় বড় টেবিল যেটা আমরা রিপোর্টে বসাইনি। ঠিক আছে? এরকম টেবিল যদি মনে করো 20টা 30টা 50টা থাকে, তখন আমি যদি বলি গো টু দ্য টেবিল নাম্বার 5, and the নাম্বার দেওয়া না থাকে খুঁজে পাওয়া যাবে? না স্যার, হ্যাঁ, যখন পাওয়া অনেক যাবে না। থাকবে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা টেবিল নাম্বার দিব। টেবিল নাম্বার ইউজ করি। এখানে বলছে টেবিলের একটা নাম্বার থাকতে হবে, আর টেবিলের টাইটেল থাকা লাগবে। যে আমরা বলছি পার্সেন্টেজ অফ দ্য পিপল ইন পার্সেন্টেজ অফ দ্য স্মোকিং হ্যাবিট অফ দ্য টু টাউনস। এটা হচ্ছে টেবিলের টাইটেল। ঠিক আছে? জি স্যার। এখন আমরা যদি বলতাম এটা ইন 2019 বা 2018 ব্র্যাকেটে লিখে দিতাম, ব্র্যাকেটে যদি লিখে দিতাম ওটা দুইটা শহরের এবং সেটা হচ্ছে কোন সময়ের, সেই সময়টা আমি লিখে দিতাম যে 2010 এর অথবা 2015 অথবা 2018, তাহলে আরেকটু স্পেসিফিক হইতো না? জি স্যার। জেনারেল সারা বছর সারা এই ইউনিভার্সাল টাইম পর্যন্ত হইতো না যে এটা সব সময় এরকম হয়, এরকম না। এটা নির্দিষ্ট সময় যখন এই সার্ভেটা করছে ওই সময়। ঠিক আছে? তাহলে এই যে কথাটা এটাকে লিখছে বলছেন হেড নোট, ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিলাম এটা হচ্ছে ইন 2019, আমরা বলি হেড নোট। ঠিক আছে? জি স্যার। আবার সে আমরা আগের টেবিলে দেওয়া লাগতেছে। এখানে যদি আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিতাম 1990 1999, 99। ঠিক আছে? জি স্যার। in 1999, তাহলে এটাকে আমরা বলতাম হচ্ছে কি? হেড নোট। হেড নোট। তাহলে আরেকটু স্পেসিফিক হয়ে গেল। ঠিক আছে? আর এই যে টাউনে টাউন বি, টাউনে এটা বক্স সেট। ঠিক আছে? এটাকে কি বলবো? বক্স সেট। বক্স সেট। আর এই যে এগুলো আছে এগুলো কি কলামের মাথা না? জি স্যার। এগুলোকে বলা হয় কলাম ক্যাপশন, কলাম ক্যাপশন, কলাম ক্যাপশন। আর এগুলোকে কি বলা হয়? রো ক্যাপশন। এগুলো বলা হয় রো ক্যাপশন, রো ক্যাপশন। আর এই ভিতরে যে সংখ্যাগুলা হচ্ছে স্যার বডি, বডি অফ দ্য টেবিল, বডি অফ দ্য এগুলোকে বলা হয় বডি অফ দ্য টেবিল। ঠিক আছে? এখন মনে করো কোন একটা ডাটাতে আমি এখানে একটা স্টার ইউজ করছি। স্টার কোথায়? মনে করো এই যে 5, একটা 5 এর এখানে আমি একটা স্টার ইউজ করছি, দেখছো? জি স্যার।
এই স্টার বলতে আমি কি বুঝি এখানে নিচে আমি হচ্ছে যে স্টারের আবার একটা ব্যাখ্যা দিয়ে দিলাম। বুঝতে পারছি। আমি একটা স্টারের ব্যাখ্যা দিয়ে দিলাম, সেটাকে কি বলা হয়? ফুল নোট। সেটাকে বলা হয় ফুটনোট। ফুটনোট। জি স্যার, ফুটনোট। এন্ড নোটও বলা হয়, কেউ কোনো কোনো বইতে এন্ড নোটও বলা হয়। ফুটনোট। এরপরে সোর্স ডাটা। মানে পা না, ফুট মানে পায়ের পাতা না, জি স্যার। নিচে বোঝানোর জন্য এটা, ঠিক আছে? আর আমরা এই যে টেবিলটা ডাটাটা যে পেলাম, এই ডাটাটা কোত্থেকে পেয়েছি? আমরা যদি সরাসরি সার্ভে করে করি তাহলে আমরা বলবো রিসার্চার অন সার্ভে অথবা কন্ডাক্টেড সার্ভে বাই দ্য রিসার্চার। আর যদি আমরা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করি তাহলে ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিব। যদি কোনো রিপোর্ট থেকে নিয়ে থাকি তাহলে ওই রিপোর্টের ঠিকানাটা দিব, অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য ব্যাংক, অথবা কোন একজন স্কলারের ওয়েবসাইট থেকে নিয়েছি সেই ওয়েবসাইট থেকে ঠিকানা দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে, এটাকে বলা হয় সোর্সেস অফ ডেটা বা সোর্স নোট। তাহলে একটা টেবিলের টোটাল 8টা জিনিস থাকে। টেবিল নাম্বার থাকবে, কি থাকবে? থাকবে টাইটেল, রেকর্ড থাকবে, বক্স সেট থাকবে, কলাম ক্যাপশন থাকবে, রো কলাম ক্যাপশন, রো ক্যাপশন, বডি, স্যার 5 নাম্বারটা এটা কি আসলে নাম এটা হবে? এটা কি এইটুকু সাবটাইটেল। শর্টে লিখছেন? সবগুলা রো কে একসাথে বলা হয় স্টাফ। স্টার। সবগুলা রো এর যে হেডলাইন এটাকে বলা হয় স্টাফ, আর কলামের যে হেডলাইন এটাকে বলা হয় বক্সে। আর প্রত্যেকটা কলামকে বলা হয় কলাম ক্যাপশন, আর প্রত্যেকটা রো বলা হয় রো ক্যাপশন। বুঝতে পারছো? জি স্যার। আর এখানে যে টেবিলের যে ডাটাগুলো আছে এটাকে বলা হয় বডি, বডি, আর হচ্ছে ফুটনোট আর সোর্স ডাটা। এরকম একটা টেবিলের এই পার্ট গুলোকে ইন্ডিকেট করে একটা টেবিল লিখতে হবে। তাহলে তোমাকে আর জিজ্ঞেস করবে না যে টেবিল দিয়ে কি বলেছে, আমাকে একটু বুঝাই বলো। বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। টেবিলের এই পার্ট গুলো অবশ্যই থাকতে হবে, এগুলোকে নেসেসারি পার্ট বলা হয়, গুরুত্বপূর্ণ পার্ট। অনেক সময় অনেকের খাতা দেখি টেবিল আছে, টেবিলের ক্যাপশনও নাই, হেডলাইনও নাই, কিছু নাই, মানে হচ্ছে দেখা দেখি করে লিখছে, তো সময় নাই, দেখা দেখি করে লিখছে, দিতে পারেনি। বুঝছো কিনা? জি স্যার। দেখে বোঝা যায় যে এটা দেখে দেখি লিখছে। স্যার সেক্ষেত্রে নাম্বার কত দেন স্যার? না যদি 0 দিয়ে দেয় তাহলে না সমস্যা নেই। এখন যাতে ও করে একটু লিখলাম একটু। কবির একটু যাচাই করে নিতেছে যে ও যদি ধরা খায় কখনো, এরপর যদি স্যারে কত নাম্বার দিব এর উপর ডিটেইলস নেগেটিভ মার্কিং ও করি। দেখছো তাহলে কবির, 0 হবে না। সাবধান হও, বুঝছো? আমরা লাস্ট ক্লাসে সর্বশেষ গ্রুপ ডেটার ডেফিনেশনটা দিয়ে আমরা বোধহয় শেষ করছিলাম। জি স্যার। না, আজকে গ্রুপ ডেটা দিয়ে শেষ করবো না, আর একটু পড়াবো, একটু পড়ায় শেষ করবো। কিছু কাজ দিতে হবে না তোমাদের? আরো ওটা তো জাস্ট এক সেকেন্ডের কাজ, পারবা তোমরা। তাহলে আমরা লাস্ট ক্লাসেও বলেছিলাম যে ডেটাটাকে যখন আমরা টেবিলে অর্গানাইজ করি তখন সেটাকে বলা হয় গ্রুপ ডেটা। গ্রুপ ডেটা দুই ধরনের হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে কোয়ালিটেটিভ ডেটা, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। এই যে এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটার জন্য গ্রুপ টেবিল, আর এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটার জন্য টেবিল, তাই না? স্যার। এই কোয়ালিটেটিভ ডেটার জন্য যে টেবিলটা সেটার আরেকটা নাম আছে, আর কোয়ান্টিটেটিভ ডেটার জন্য যে টেবিল তার আরেকটা নাম আছে। এই যে দেখো, ফ্রিকোয়েন্সি টেবিল। রেকর্ডিং কি বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, স্যার রেকর্ডিং কি বন্ধ হয়ে গেছে নাকি? না না আছে। চিত্র দেখাচ্ছে। তাহলে দেখো, a grouping of qualitative data into mutually exclusive classes. Mutually exclusive মানে নন ওভারল্যাপিং, মানে হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসরের সাথে কি হবে না, মিক্স আপ হবে না। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসরের সাথে মিক্স আপ হবে না। লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সাথে মিক্স আপ হবে না।
তার মানে এই টোটাল আমরা যদি একটার সাথে আরেকটা মিক্স আপ হয়ে যায়, মিক্স আপ হওয়া মানে হচ্ছে যে একজন লোক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও কাউন্টিং হয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসরও কাউন্টিং হয়েছে, ঠিক আছে। এন্ড কাউন্টিং হয়ে গেলে দেখা যাচ্ছে টোটাল টিচার আছে 20 জন, কাউন্ট করতে গিয়ে আছে যে 21 জন। তার মানে কি এখানে একজন ডাবল কাউন্টিং হয়েছে না? জি স্যার। এটাকেই বলা হচ্ছে নন ওভারল্যাপিং। আর নন ওভারল্যাপিং মানে ওভারল্যাপ হইলে এই ঘটনাটা ঘটবে না। ওভারল্যাপিং যদি হয় তাহলে বেশি বেড়ে যাবে, নন ওভারল্যাপিং হলে এটা ঠিক থাকবে, কমবে না, ঠিক থাকবে। একজন একবারে বেশি কাউন্টিং এ আসবে না, সব জায়গায় যে এক জায়গায় কাউন্ট হচ্ছে সে অন্য জায়গায় আর কাউন্টিং এ আসবে না। এটাকেই বলা হয়েছে নন ওভারল্যাপিং বা মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে। তাহলে বলছে গ্রুপিং অফ কোয়ালিটেটিভ ডেটা into mutually exclusive classes showing the number of observation in each class of in each category is called frequency table. মানে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টে কয়জন প্রফেসর আছে? 2 জন প্রফেসর আছে। অ্যাসোসিয়েট প্রফেসর কতজন? 3 জন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কতজন? 5 জন। লেকচারার কতজন? 10 জন। টোটাল ম্যান পাওয়ার হচ্ছে 20 জন। তাহলে এই যে টেবিলটা, এখন যদি আমরা তো এটাকে টেবুলার ফর্মে সরাসরি পাইছি। আমরা যদি এমনিতে ডেটা পাইতাম, সরাসরি এমনি সেই কোশ্চেন করতাম আর ডেটা পাইতাম, তখন তো আর এরকম গোছানো থাকতো না। তখন থাকতো কি রকম এলোমেলো ভাবে, একজন বলতো আমি হচ্ছে প্রফেসর, আরেকজন বলতো যে আমি হচ্ছে লেকচারার, আরেকজন বলতো যে আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এভাবে এলোমেলো থাকতো। সেই এলোমেলোটাকে আমরা সুন্দর করে যখন টেবুলার ফর্মে প্রেজেন্ট করলাম, সেটাই হচ্ছে এটা, ঠিক আছে। আমরা দেখাবো তোমাদেরকে কিভাবে করতে হয়। এখানে দেখো, আমরা সবার তো বাবা আছে, তাই না? জি স্যার, আশা করা যায়। সবার বাবা আছে, কেউ ফ্যামিলির ব্রেড উইনার না, মানে যে ফ্যামিলির ইনকামের সোর্স তো এমন না যে আমাদের কোনো স্টুডেন্ট আছে নাকি এমন? না বোধহয় স্যার। বাবা রিটায়ারমেন্টে চলে গেছে, কাজ করে না, বুড়ো হয়ে গেছে, এরকমও নাই কারো, কারোই নাই স্যার এরকম। কারোই নাই এরকম। যাই হোক, তাহলে এরকম যে আমরা 20 জন স্টুডেন্ট 20 জন লোককে জিজ্ঞেস করছিলাম যে হোয়াট ইজ ইউর ফিনান্সিয়াল কন্ডিশন দেন ইউর প্যারেন্টস। তোমার বাবা যখন ইনকাম করতো, ইনকাম আর্নিং পার্সন ছিল, তখন তোমার ফিনান্সিয়াল সিচুয়েশন, ফিনান্সিয়াল স্ট্রেংথ, ফিনান্সিয়াল কন্ডিশন কেমন ছিল। আর এখন এখন তোমার বাবা ইনকাম করে না, এখন তোমার বাবা হচ্ছে তোমার উপর ডিপেন্ডেন্ট, তুমি হচ্ছে ব্রেড উইনার, মানে যে তুমি হচ্ছে যে ইনকাম করার ব্যক্তি, যে হচ্ছে যে বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বারদের কি ভরণ পোষণ দেয়, অন্যের সংস্থান করো, খাবারের সংস্থান করো, ঠিক আছে, ভরণ পোষণের ব্যবস্থা করো। তাহলে তোমার বাবা তোমাদেরকে যেভাবে ভরণ পোষণ দিয়ে চালিয়েছে, সেই কন্ডিশনের তুলনায় তোমার কন্ডিশন কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে আমরা যে আনসার গুলো পেয়েছি, আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝতে পারছি। আমরা যে আনসার গুলো পেয়েছি সেই আনসার গুলো ছিল বি। কেউ বলছে বি, বি মানে হচ্ছে বেটার অফ, মানে হচ্ছে আগের তুলনায় তার অবস্থাটা ভালো হয়েছে। কেউ বলছে না, আমার বাবা মরে যাওয়ার পর আমি যখন ইয়ে হইলাম, এখন আমাদের আরো ফ্যামিলির কন্ডিশন আরো একটু খারাপ হয়েছে, কোর্স অফ ডব্লিউ। আর কিছু লোক বলছে না, আমাদের ফ্যামিলির কন্ডিশন স্টেবল আছে, এস মিন সেম, স্টেবল, স্ট্যান্ড আগের মতোই আছে, চেঞ্জ হয়নি। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে আমাদের যে ইয়েগুলা, আমরা যে সার্ভে করার সময় যে কোশ্চেন গুলো করেছিলাম রেসপন্ডেন্টদেরকে, সেখানে রেসপন্ডেন্ট ছিল 20 জন। সেই 20 জনকে যে কোশ্চেন গুলো করেছি, সেই কোশ্চেনের রিপ্লাই গুলো ছিল এরকম, বি, বি মানে বেটার অফ, ডব্লিউ মানে ওয়ার্স অফ, আবার আরেকজনকে জিজ্ঞেস করছি, সে বলছে বেটার অফ, আরেকজন বলছে সেম, এরকম ডেটাগুলো আসছে। এখন তোমাকে বলছে এই ডেটাগুলোর বেসিসে, ও সরি, এই ডেটাটা কি কোয়ালিটেটিভ ডেটা না কোয়ান্টিটেটিভ ডেটা? এটা কোয়ালিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডেটা। কেন? কারণ এখানে সংখ্যা নাই কোনো, এটা গোনা যাবে না। নাম্বার নাই, এখানে কোনো নাম্বার নাই, অল আর কি এটা হলো যে কোনো টার্ম একটা, ক্যারেক্টার, তাই না? জি স্যার, ক্যারেক্টার। হ্যাঁ, নাম্বার নাই, এগুলো হচ্ছে সব ক্যারেক্টার ইউজ করছি, ঠিক আছে, সিম্বল ইউজ করেছি, তাই না?
জি স্যার সিম্বল ইউজ করা তাহলে আমরা এটাকে বলবো কোয়ালিটেটিভ ডেটা। এখন এই কোয়ালিটেটিভ ডাটাকেই বলছে, কোয়ালিটেটিভ ডাটাকে যখন আমরা বিভিন্ন ক্লাসে বা গ্রুপে ভাগ করি তখন এটাকেই বলা হয়, ভাগ করে টেবুলার ফর্মে সাজাই তখন এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি টেবিল। এই ফ্রিকোয়েন্সি টেবিল এক্সাম্পল বলছে, এক নাম্বার হচ্ছে কনস্ট্রাক্টিভ ফ্রিকোয়েন্সি টেবিল। এরপরে এখান থেকে কিছু এই যে আমরা ক্যাটাগরি গুলো পাবো সেই ক্যাটাগরি গুলোর পার্সেন্টেজ বের করতে বলছে, and calculate the percentage of all categories। এরপরে বলছে যে টেবিল দেখে দুইটা কোশ্চেনের আনসার দিতে বলছে, কতজন লোক বলছে যে তারা অবস্থা ভালো আছে আর কতজন লোক বলছে তাদের অবস্থা খারাপ আছে। এই টালির অঙ্ক করছো তোমরা কখনো? জি স্যার ছিল সম্ভবত 8 9 জি স্যার করছি স্যার করছি জি করছো না? স্যার কল যে ইসে 8 9 এ 10 এ করছো? আরে 5 এ করছিলাম আমরা ইন্টারভিউ করছি হায়ার ম্যাথে। হ্যাঁ, যাদের হায়ার ম্যাথ ছিল তারা করেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে যে একটা টেবিল। এখানে হয় ভেরিয়েবলের নাম, এখানে ভেরিয়েবলটা দিয়ে কি বোঝানো হয়েছে? এস লিখলাম সংক্ষেপে, এফ মানে ফিনান্সিয়াল, কন্ডিশন এস মানে হচ্ছে স্ট্যাটাস বা কন্ডিশন, এস দিয়ে লিখলাম হচ্ছে স্ট্যাটাস। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম। জি স্যার তাহলে বি মানে বেটার অফ, ডব্লিউ মানে কোর্স অফ এস মানে সেল। তাহলে এই লেখা হয় টালি। এই সংক্ষেপে এফ লিখলাম, আমি বলবো এটা কি বলে। পার্সেন্ট তাহলে এই যে দেখো বি, বিটা এখানে কেটে দিবা, এখানে একটা দাগ দেব দাগ দিবা, ডব্লিউ এখানে একটা কেটে দিবা, এক দাগ দাগ দিবা। अगेन बी, টেলিগ্রাম কো স্যার টেলিগ্রাম কো एस, এখানে বি, ডব্লিউ, এ হাফিজা এরকম করে কেন? এস কয়টা হয়েছে দেখো, বি চারটা হয়ে গেছে, এই পঞ্চমটার জন্য ক্রস হবে পুরোটা কেটে দিব স্যার। ক্রস ক্রস হবে না, জি স্যার। তাহলে ক্রস এটা এস হবে, এস আর এরপরটা স্যার বি আবার। এই বিটা হবে এখানে, এবার ডব্লিউ ডব্লিউ দেন এস, বি, এস। তাহলে চারটা হয়ে গেছে, পঞ্চমটার জন্য আবার কেটে দাও। কাটাইতে হবে ই, ওকে, ডব্লিউ, আবার বি বি সব থেকে এস মানে হচ্ছে এখানে 6টা হবে আর এখানে ডব্লিউ আছে। স্যার এটা কি ফ্রিকোয়েন্সি টেবিল এটাই হ্যাঁ, এখন এখানে কয়টা আছে দেখো তো, 5 আর 5 9, আচ্ছা 9টা তারপর এখানে 7 5টা তারপরটা 6 5টা আর এখানে আছে 6 6টা, ঠিক না? জি স্যার আমি একটু মুছে দিলাম, এখানে একটু লাইন চলে গেল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জি স্যার তাহলে এবার শুধু আমাদের টোটাল করতে হবে, টোটাল করলে এখানে
এখানে কিছু টোটাল হচ্ছে স্যার 20 জন। টোটাল হবে এখানে 20 জন। 20 জন। জি স্যার 20 জন। পার্সেন্টেজটা আমাদের এখানে লিখবো। স্যার টোটাল কি 100 দিয়ে নেব না আগে তাহলে? 100। পার্সেন্টেজে 100 আসবে। এখন 100 কিভাবে আসে? টোটাল যেহেতু বলতেছি মানে টোটাল তো এটা 100 এ হয় পার্সেন্ট, মানে এর কম তো আর আসলে সুযোগ নাই যেহেতু। তো দেখো পার্সেন্টেজ আমরা কিভাবে বের করি, পার্সেন্টেজে শুধু ফর্মুলাটা মনে রাখিও, তাহলে কাজে লাগবে এটা। ফর্মুলা আছে হবে Percentage equal to frequency divided by total. Frequency divided by total. Into 100. 100। ইনটু 100 হ্যাঁ। এই যে দেখো প্রথম জাতের ফ্রিকোয়েন্সি কত? 9। 9। 9। কি হচ্ছে যে 20 দিয়ে ভাগ দাও। আর প্রথমটা হবে হচ্ছে 45। এরকম কান্না করে কেন হাফিজা? 5 20 100 5 হয়। আর এরপরটা হচ্ছে 25। পঁয়তাল্লিশ, ঠিক না? জি স্যার 45। তাহলে প্রথমটা আসতেছে 45। 45 তারপর একটা তারপরটা হচ্ছে স্যার 25, তারপরটা 30। এরপরেরটা আসবে হচ্ছে 25। জি স্যার। টোটাল 30 25 25 এবং সর্বশেষটা হচ্ছে 30। স্যার একটা কাজ করলে হয় না স্যার, নতুন একটা ট্যাব খুলে হোয়াইট একটা পেজ নিয়ে রাখলে স্যার, ওই জাস্ট হোয়াইট পেজে লিখলে সুবিধা হয় বুঝতে। এটা তো হোয়াইটই আছে। ঠিক আছে কিন্তু লেখা না স্যার। কন্ট্রাস্ট কালার দিবেন না। কথা কই না, আমাদের টেবিল করা আছে, সব নিচে দেখাবো। করা আছে, পরে পরে নিচে করা আছে, এটা সমস্যা নেই। ওই পেজটা তোমাকে বারবার আমাকে শেয়ার দিতে হবে, বুঝলি? বুঝছো কি না আফ্রিদি? জি স্যার, জি স্যার, জি স্যার। ওই টেবিলটা আমাকে প্রতিবারে আবার শেয়ার দিতে হবে যখন আমি ওখানে যাব লিখতে, সেটা আমার টাইম কনজিউমিং। তাহলে এখন দেখো পার্সেন্টেজ আমরা বের করছি 45%, এরপরেরটা আসবে 25, এরপরেরটা আসবে 30। 30। এখানে টেবিলের একটা নাম থাকবে, কি এটা? ফিনান্সিয়াল হ্যাঁ, কন্ডিশন বা ফিনান্সিয়াল স্ট্যাটাস অফ দা পিপল। আমরা বলছি টেবিল লিখলে অবশ্যই সবসময় টেবিলের একটা কি থাকবে, টাইটেল থাকতে হবে। তাহলে আমরা কি লিখবো এখানে? ফিনান্সিয়াল স্ট্যাটাস অথবা ফ্রিকোয়েন্সি টেবিল অফ দা ফিনান্সিয়াল স্ট্যাটাস অফ দা পিপল। সংক্ষেপে শুধুমাত্র ফিনান্সিয়াল স্ট্যাটাস অফ দা পিপল লিখলেই হবে টেবিলের উপরে। ওকে। আর এই যে বাম পাশে প্রত্যেক টেবিলের হচ্ছে যে প্রথম কলামে যে উপরে যেটা থাকে সেটাই হচ্ছে ভেরিয়েবলের নাম। তার মানে এটা কি কি বুঝাইছে? এটা ফ্রিকোয়েন্সি স্ট্যাটাস, ফিনান্সিয়াল স্ট্যাটাস। ফিনান্সিয়াল স্ট্যাটাস ফিনান্সিয়াল স্ট্যাটাসের ক্যাটাগরি কি কি? বেটার অফ, অলসো সেম। এগুলো দিয়ে টালি বুঝাইছে। যাই হোক, এগুলো আমার খুব বেশি দরকার হবে না। এবার হচ্ছে আমার 1 নম্বর কোশ্চেনের আনসার শেষ। বলছে যে পার্সেন্টেজ দেখাও, প্রত্যেকটা ক্যাটাগরির পার্সেন্টেজ দেখাও, দেখেন না। এবার এই টেবিলটা দেখে তুমি বলো 2 নম্বর কোশ্চেনের আনসার কি হবে। হোয়াট পার্সেন্টেজ অফ দিস পারসন সেড দে আর ফিনান্সিয়ালি বেটার অফ দেন देयर প্যারেন্টস। তাদের ফাদারের তুলনায়, তাদের বাবা মায়ের তুলনায় ভালো অবস্থানে আছে, কত পার্সেন্ট বলছে? 45 স্যার। 45%। তার মানে তোমরা এখানে লিখবা 45% of this person said they are financially better off than their parents. শেষ। ক্লিয়ার? স্যার তাহলে মানে একটা টালি পরেই সবগুলো অ্যানসার দিয়ে লিখে দেব শুধু? হ্যাঁ, নাকি এখন স্যার প্রতিটার জন্য আলাদা আলাদা আর করতে হবে বক্সটা? এখন তো তুমি শুধু টেবিল স্টাডি করবা। প্রথম কাজ হচ্ছে টেবিলটা ক্রিয়েট করা, 2 নম্বর কাজ হচ্ছে টেবিলটাকে স্টাডি করে তুমি পরবর্তী কোশ্চেনগুলোর আনসার দিবা। তাহলে প্রথম কোশ্চেনটার আনসার হচ্ছে টেবিলের মাধ্যমে হয়েছে, দ্বিতীয় কোশ্চেনের আনসার হচ্ছে টেবিলের এই যে সেল,
এই সেল দেখেই বুঝতে পারছি যে এই কলামটা দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে এটা দিয়ে বোঝায় বেটার অফ। তার মানে 45% লোক বলছে তারা ফিনান্সিয়ালি বেটার অফ। ক্লিয়ার? জি স্যার। এবার 3 নাম্বার কোশ্চেন কি বলছে? What percentage of this person said their words of their parents are the same? হ্যাঁ, হয় তারা অথবা খারাপ, খারাপ অথবা সমান। খারাপ অথবা সেম। ওই যে ওয়ার্ডস ডাব্লুটা হবে স্যার মাত্র 25%, এটাই হবে আপনার। স্যার দুইটা যোগ হবে নাকি স্যার তাহলে? না না যেহেতু না বলছে or same। আমি বললাম যে তোমরা কারা সিজিপিএ গতবারও 3.5 পাইছো, এবারও 3.5 পাইছো অথবা কম পাইছো, সবাই এক জায়গায় হও। তার মানে কি শুধু 3.5 পাইছে যারা তারা হবে না, যাদের কম পাইছে তারাও হবে? যারা তারা কম পাইছে তারাও হবে। তার মানে কি সেম দুইটা। আছে অথবা তার থেকে খারাপ হয়েছে, দুইটাই আসবে না? জি হুম। স্যার। সেম আসছে, সেম আছে অথবা খারাপ হয়েছে রেজাল্ট গতবারের তুলনায়। তাহলে কি দুইটা গ্রুপে আসবে না শুধু একটা গ্রুপ আসবে? স্যার দুইটাই আসবে। তার মানে কি যোগ হবে কি হবে না? হবে। তবে স্যার এইখানে স্যার এই বলা তো যে or বলা তো স্যার এই কারণে অনেকে মনে করতে পারে যে যে কোনো একটা কিনা। না, অর মানে ম্যাথমেটিক্সে বা স্ট্যাটিস্টিক্সে অর মানে হচ্ছে যে যোগ, আর এন্ড মানে হচ্ছে একসাথে। এন্ড মানে হচ্ছে যে এট এ টাইম, সিমালটেনিয়াসলি। ঠিক আছে? জি স্যার। ম্যাথমেটিক্সে বা স্ট্যাটিস্টিক্সে অর মানে হচ্ছে যোগ বোঝাবে সবসময়। এই যে দেখো, আমরা যে টেবিলটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে এটা, ফ্রিকোয়েন্সি টেবিল অফ ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অফ দ্য পিপল। এই টেবিলটা অবশ্যই দিতে হবে, টাইটেলটা অবশ্যই দিতে হবে। ওকে, এরপরে 45% পিপল বলছে তাদের ফ্যামিলি স্ট্যাটাস আগের থেকে ভালো হয়েছে, আর 55% 25 যোগ 30 মানে হচ্ছে 55, দুইটা যোগ করে যা হয় সেটা, তারা বলছে যে তাদের অবস্থান আগের থেকে খারাপ হয়েছে অথবা সেম আছে অথবা খারাপ হয়েছে। তার মানে কি দুইটা পুরো ভালো, ভালো ছাড়া বাকি যারা তারাই তো হচ্ছে খারাপ অথবা সেম, তাই না? জি স্যার। আচ্ছা, এটা দিয়ে আজকে ক্লাস শেষ করবো, এটা করো। Do this now. মানে 25 জন ওয়ার্কারের এডুকেশনাল স্ট্যাটাস ই করা আছে এখানে, মানে এনে নর্মাল, আর টিতে প্রাইমারি, এসে সেকেন্ডারি, আর এইচে হায়ার সেকেন্ডারি, মানে এই লেভেল গুলা 25 জন ওয়ার্কার এই লেভেল গুলা পড়ে আসছে। এটার একটা ফ্রিকোয়েন্সি টেবিল, খাতা কলম তো নেই, নিতে হবে এখন। শেষ কখন? 10-15 তো শুনে ওকে কি একবার খাওয়ার কোনো বা দুটো থেকে খাওয়াই দিও, অল্প করে দিয়ে দিই।
Thank you.